আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি ভালো আছো। প্রতিদিনের ন্যায় মোস্ট 300টা এমসিকিউ এর মধ্যে আজকেও আমরা কিছু প্রশ্ন সলভ করব। ইনশাআল্লাহ তোমাদের ভালো লাগবে। এখন সর্বপ্রথম তোমাদের লাইভে অ্যাড হওয়ার জন্য সবাইকে স্বাগতম। আর প্রশ্নটা ক্লিয়ার, বোর্ডটা কি ক্লিয়ার দেখতে পারতেছো কিনা, অ্যান্ড আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে নাকি সবাই একটু ভাইয়া দ্রুত জানাবা। আশা করি আমরা অল্প টাইমের মধ্যেই শুরু করে দেব। আজকে সাধারণ জ্ঞানের মোস্ট কয়টি 30টি প্রশ্নের মতো নিয়ে আলোচনা করব, যেখান থেকে 30টি প্রশ্ন যদি আমরা আলোচনা করে থাকি, এই 30টা প্রশ্ন থেকে তুমি ম্যাক্সিমাম সর্বনিম্ন 500টি প্রশ্ন জানতে পারবা। ওকে ভাইয়া, 500টি প্রশ্ন জানতে পারবা। 30টা প্রশ্ন পড়লে তুমি কয়টি 500টি প্রশ্ন জানতে পারবা। তাই আমরা দেরি কিসের, আর অতি দ্রুত কি করব, প্রশ্নটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। তোমরা সবাই দ্রুত অ্যাড হয়ে যাও। ওকে ভাইয়া, সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, আশা করি ভালো লাগবে। তোমরা যদি প্রবলেম না থাকে তাহলে কি ভাইয়া ক্লাসটা শেয়ার করে দিবা, তোমাদের বন্ধুদের বান্ধবীদের দেখার সুযোগ করে দিবা। ওকে, আজকে আমরা আমাদের কিন্তু কোচিং এর টি শার্ট গায়ে দিয়ে তোমাদের সর্বপ্রথম ক্লাস। ওকে, আশা করি ভালো লাগবে। নতুন জিনিস সবকিছুই ভালো হয়, একটা কথা মনে রাখবা। আশা করি ভালো লাগবে। সবাই দ্রুত অ্যাড হয়ে যাই আমরা। ওকে ভাইয়া, সবাই আমরা দ্রুত অ্যাড হয়ে যাই। এখন আমরা যে প্রশ্নগুলো সলভ করবো তোমরা দ্রুত অ্যাড হয়ে যাবা সবাই। আমরা ভালো আজকে মোস্ট কমন প্রশ্ন নিয়ে তোমাদের সামনে অনেক অ্যানালাইসিস করে বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন আসে সেই সকল বিষয় নিয়ে কথা বলবো। সবাই একটু আমরা দ্রুত অ্যাড হয়ে যাবো। ওকে ওকে ভাইয়া, সাইদ দেখতেছো সবাই, দেখো ভাইয়া সবাই আমরা দ্রুত প্রশ্নটা সলভ করা শুরু করব, কিন্তু সবাই একটু জানাবা বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে কিনা। ওকে ভাইয়া, আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখান থেকে বিশ্ববিদ্যালয় গেলেই কমন পাবা। ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, দেখো প্রথম প্রশ্নটার দিকে যাই, তারপরে তোমরা বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে আচ্ছা, সর্বপ্রথম প্রশ্ন দেখো। সর্বপ্রথম প্রশ্ন বলা হয়েছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। ওকে ভাইয়া, তাহলে একটু সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত, অর্থাৎ কোন দেশে অবস্থিত, কোন শহরে অবস্থিত। ওকে, এই প্রশ্নটা তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। অতি দ্রুত তোমরা অ্যাড হয়ে যাও। 1 নম্বর প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। এখন দেখো জাতিসংঘ, এই জাতিসংঘ কিন্তু 1900 কত সালে ভাইয়া, 1945 সালে প্রতিষ্ঠিত হয়। ওকে, যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো তখন কিন্তু কয়টি 51টি দেশ নিয়ে প্রতিষ্ঠিত হয়। বর্তমান জাতিসংঘের দেশ কিন্তু ভাইয়া কয়টি 193টি। এই যে এই তথ্যগুলো কিন্তু তোমাদের আসবে। এখন প্রশ্নটা হলো জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। ওকে, সবাই একটু জানাও, অতি দ্রুত তোমরা অ্যাড হয়ে যাও। প্রথম প্রশ্ন, আমি তোমাদের কাছে অ্যান্সার চাই, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো ভাইয়া। সবাই সবাই আমরা কি করব, একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। তাহলে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত তোমরা সবাই। ওকে ভাইয়া, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। যদি কারোর প্রবলেম বা কিছু না থাকে ভাইয়া, দয়া করে তোমরা অতি দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবা, কারণ বন্ধু বান্ধবীদের দেখার সুযোগ করে দিবা। আশা করি এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, জাতিসংঘ থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাহলে দেখো জাতিসংঘের সদর দপ্তর কোথায়, প্যারিসে নাকি নিউ ইয়র্কে নাকি জেনেভায় নাকি লন্ডনে। ওকে ভাইয়া, সবাই একটু প্রথম প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিবা। সবার কাছে একটু জানতে চাচ্ছি, তোমরা 100-র অধিক অ্যাড হয়ে গেছো। ওকে ভাইয়া, 100-র অধিক জয়েন্ট হয়ে গেছো। তোমরা সবাই অতি দ্রুত প্রথম প্রশ্নটা একটু বলে দাও, জাতিসংঘের সদর দপ্তর কোথায়। আমি বললাম জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয় তখন প্রতিষ্ঠিত হয় 1945 সালে। জাতিসংঘ যখন সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় 51টি দেশ নিয়ে জাতিসংঘের প্রতিষ্ঠিত হয়। এখন বর্তমান জাতিসংঘের প্রতিষ্ঠিত দেশ কয়টি, 193টি। এখন বলো জাতিসংঘের সদর দপ্তর কোথায়, প্যারিসে, নিউ ইয়র্কে নাকি জেনেভায় নাকি লন্ডনে। ওকে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। তাহলে দেখো জাতিসংঘের সদর দপ্তর কোথায় ভাইয়া, মনে রাখবা নিউ ইয়র্কে। ওকে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত। তাহলে কোথায় অবস্থিত ভাইয়া, মনে রাখবো নিউ ইয়র্কে অবস্থিত। ওকে, দেখো আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্ন দেখো, দেখো বর্তমান বিশ্বের সব থেকে জনবহুল দেশ কোনটি। ওকে, দেখো বর্তমান বিশ্বের সব থেকে জনবহুল দেশ কোনটি, অর্থাৎ সব থেকে বিশ্বে এখন কোন দেশে জনসংখ্যা বেশি, এই প্রশ্নটা এমন। ওকে, হ্যাঁ ভাই, নতুন টি শার্ট। ওকে, আমাদের কোচিং এর নতুন টি শার্ট, ইনশাআল্লাহ নতুন সবকিছু নতুন তো ভালোই হয়, আজকে ক্লাসটাও ইনশাআল্লাহ অনেক ভালো হবে। ওকে, তোমরা সবাই দ্রুত অ্যাড হয়ে যাও, প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওকে, দেখো 2 নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্বের সব থেকে জনবহুল দেশ কোনটি। ওকে, জনবহুল দেশ কোনটি, আমি বলতে পারি দেখো চীন, ভারত, যুক্তরাষ্ট্র নাকি ইন্দোনেশিয়া। এখন দেখো চীনে
চীন কিন্তু আমরা জানি যে চীনকে জানি কিন্তু গণ চীন নামে, ওকে, গণ চীন নামে। চীনে কিন্তু আমরা জানি কি গণ চীন। এখন সেই গণ চীন কি বিশ্বের সর্বপ্রথম, হ্যাঁ জিয়াউদ্দিন আয়ান বন্ধু আমার, ওকে দেখো কি বলছো। তাহলে এই যে বিশ্বের সব থেকে জনবহুল দেশ আমরা কিন্তু জানি গণ চীন, একটা কথা মনে রাখবা, গণ চীন, গণ শব্দের অর্থ কিন্তু বেশি, ওকে। কিন্তু এখন দেখো সেই গণ চীনকে ছেড়ে একটা দেশ কিন্তু বিশ্বের দরবারে কিন্তু জনসংখ্যার দিক দিয়ে এগিয়ে গিয়েছেন। সেই দেশটা সবাই একটু আমরা কি করব, একটু অ্যানসার দেওয়ার চেষ্টা করবো, ওকে। সাচ্চাদা প্রামাণিক বাবাই, ওয়ালাইকুম আসসালাম। আপনার মুখে এত হাসি কেন ভাইয়া? সবার মুখে সবসময় এক কথা মনে রাখবে, এটা আল্লাহ প্রদত্ত হাসি, হাসি থাকবেই, ওকে, হাসি থাকবে। তাহলে 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা করে দেই সবাই অতি দ্রুত। আমরা একটু 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা করে দেই ভাইয়া। 2 নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্বের সব থেকে জনবহুল দেশ কোনটি? চীন নাকি ভারত নাকি যুক্তরাষ্ট্র নাকি ইন্দোনেশিয়া? এই ইন্দোনেশিয়ার কিন্তু আছে। এখন মনে রাখবেন, ইন্দোনেশিয়ার দিকে যদি আমি যাই তাহলে কিন্তু বিশ্বের সর্বপ্রথম মুসলিম দেশ বা সব থেকে জনবহুল মুসলিম দেশ কিন্তু ইন্দোনেশিয়া, ওকে। বা দ্বিতীয় কিন্তু কাজাকিস্তান বলতে পারি, আবার কোনো কোনো সময় কোনো কোনো বই আছে কিন্তু কাজাকিস্তান 1-এ, ওকে, ইন্দোনেশিয়া 2-এ, ওকে ভাইয়া। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, ওকে। সাথে প্রামাণিক বাবাই লিখেছেন ভারত, রতন লিখেছেন ভারত, ওকে। তাহলে মনে রাখবো বিশ্বের সব থেকে এখন জনবহুল দেশ কোনটি? ভারত চীনকেও ছাড়িয়ে গিয়েছে কিন্তু। এই কথাটা আমরা কি করব, একটু মনোযোগ দিয়ে সবাই মুখস্থ করে নেবো, ওকে ভাইয়া। তাহলে 3 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো বলা হয়েছে কি, দেখো 3 নম্বর প্রশ্নটা একটু আমরা ভালো করে পড়বো, তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। দেখো সর্বপ্রথম 3 নম্বর প্রশ্ন হলো, নোবেল পুরস্কার দেওয়া হয় কবে? অর্থাৎ বিশ্বে সর্বপ্রথম নোবেল পুরস্কার চালু করা হয় কবে? ওকে, এই প্রশ্নটা তোমরা একটু সবাই অ্যান্সার দিয়ে দিবা ভাইয়া। সবাই একটু আমরা দ্রুত অ্যান্সারটা দিয়ে দেবো। নোবেল পুরস্কার দেওয়া হয় কবে? ওকে, দেখো বিশ্বের নোবেল পুরস্কার দেওয়া হয় কবে সর্বপ্রথম? যে এই যে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে 1920 সালে, ওকে। 1920 সালে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। দেখো তারপর দেওয়া আছে 1945 সালে। 1945 সালে কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। তাহলে এই দুটা বাদ, ওকে। এখন আরেকটা দেওয়া আছে 1895 আর হলো 1901। তোমরা একটু বলবা নোবেল পুরস্কার প্রথম কবে প্রদান করা হয়, সর্বপ্রথম কবে, অর্থাৎ নোবেল পুরস্কার শুরু হয় কবে থেকে? ওকে, তাহলে দেখো রতন লিখেছেন 1901 সালে। আচ্ছা, শুধু রতন না, সবার কাছে জানতে চাচ্ছি, ওকে, নোবেল পুরস্কার দেওয়া হয় কবে থেকে? ওকে, কত সাল থেকে, অর্থাৎ কত সাল থেকে নোবেল পুরস্কার সর্বপ্রথম দেওয়া হয়? ওকে, এই প্রশ্নটা দেখেন, একটা কথা মনে রাখবো, নোবেল পুরস্কার দেওয়া হলো, আচ্ছা আমি মনে করলাম নোবেল পুরস্কার কত সালে? 1901 সাল থেকে দেওয়া হয়। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা সালই কিন্তু আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, চাকরির জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ বিশেষ করে বিসিএস এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সালই কি গুরুত্বপূর্ণ। এখন মনে রাখবেন, আমরা সবাই মনে রাখবো কি 1901 সালে সর্বপ্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। 1902 সালে বস্পপুঞ্জি, ওকে। 1903 সালে কে? কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন। 1904 সালে কি হয়? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভিত্তি স্থাপন করা হয়। 1905 সালে কি হয়? বঙ্গভঙ্গ হয়। 1906 সালে কি হয়? আওয়ামী লীগ মুসলিম লীগ নামে একটা দল গঠন করা হয়। এই যে আমরা এমন করে কিন্তু মনে রাখবো ভাই, ওকে। সবাই আমরা কি করব, এমন করে মনে রাখবো। তাহলে দেখেন আমরা কত কিছু জানতে পারলাম। 1901 সালে নোবেল পুরস্কার, 2 সালে বিশ্বে বস্পপুঞ্জি, 3 সালে কবি জসিমউদ্দিনের জন্ম, 4 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের কি ভিত্তি স্থাপন করা হয়, 5 সালে কি হয়? বঙ্গভঙ্গ, 6 সালে কি হয়? আওয়ামী লীগ মুসলিম লীগ নামে একটা সর্ববৃহৎ সংগঠন, যেটা আওয়ামী লীগ বর্তমান নাম, তো সেটা কিন্তু স্থাপন করা হয়, ওকে ভাইয়া। তার বা কি হয়? প্রদান করা হয়, মনে রাখবা। তাহলে দেখো বিশ্বের সর্বপ্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় কত সালে ভাইয়া? মনে রাখবো 1901 সালে, ওকে। সবাই আমরা দ্রুত 1901 সাল একটাবার কমেন্ট করে লিখে দেবো। আর আমরা একটু ভাইয়া সবাই একটু জানাবো কে কোথায় থেকে আমরা আসলে ক্লাসটা করছি। ন্যাটো, দেখো তারপরে কি ন্যাটো, ওকে। ন্যাটো এর পূর্ণ রূপ কি? এই প্রশ্নটা কিন্তু আসে, ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসে। সবাই আমরা অ্যান্সারটা দিয়ে দেবো। ন্যাটো এর পূর্ণ রূপ কি? দেখো ন্যাটো এর পূর্ণরূপ কি? সবাই একটু আমরা অ্যান্সার দিয়ে দেবো ভাইয়া। সবাই একটু দ্রুত ন্যাটো এর পূর্ণরূপ কি? আমরা একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দেবো, ওকে ভাইয়া। তাহলে ন্যাটো এর পূর্ণরূপ কি? নর্থ আটলান্টিক ট্রাইড অর্গানাইজেশন। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা ভাইয়া। সবাই নন অফ দ্য অ্যাভব নাকি অ্যাবল? দেখো সবাই একটু কি করবো ভাইয়া, আমরা দ্রুত অ্যান্সারটা দিয়ে দেবো, ওকে। 1901 সালে রতন লিখেছে 1901 সালে, ওকে। রতন লিখেছেন খ নম্বর। কোনটার খ নম্বর ভাইয়া? আসলে আমরা যেটারই খ সেটার একটু কি করব, সাথে সেই নাম্বারটা আমরা লিখে দেবো, ওকে। 4-এর খ নাকি 3-এর খ, একটু সবাই আমরা কি করব, একটু লিখে দেবো ভাইয়া। তাহলে মনে রাখবো, দেখো ন্যাটো এর পূর্ণরূপ কি? নর্থ আটলান্টিক কি ভাইয়া? দেখেন ট্রেটি অর্গানাইজেশন, ওকে। এইটা কিন্তু আমরা মনে রাখবো ভাইয়া। ন্যাটোর পূর্ণরূপটা কি একটু দয়া করে মুখস্থ করে নেবেন সবাই, ওকে। 5 নম্বর দেখেন আমরা চলে যাব।
5 নম্বর দেখেন কি বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওকে, হু। ওকে, বিশ্বের স্বাস্থ্য সংস্থা কি ভাইয়া? হু এর সদর দপ্তর কোথায়? ওখানে একটা মনে রাখবো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ণরূপ কি ভাইয়া, এটা মনে রাখবো। ওকে, তাহলে দেখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কি বলা হয় এটা মনে রাখবো, পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদর দপ্তর কোথায়। ওকে ভাইয়া, এটা কি লন্ডন, জেনেভায়, নিউ ইয়র্ক নাকি রোমে? ওকে, সবাই একটু আমরা, হ্যাঁ রতন লিখেছেন 4 নম্বর, 4-এর খ। ওকে ভাইয়া, সেজন্য তোমাকে রাইট অ্যান্সার দেওয়ার জন্য থ্যাংক ইউ। ওকে ভাইয়া, এখন 5 নম্বর অ্যান্সারটা আমরা অতি দ্রুত করে দেবো। আজকে আমরা 27টা প্রশ্ন সলভ করবো। আশা করি এখান থেকে তোমাদের বিশ্ববিদ্যালয় কমন পাবা। দেখো, বিশ্বের স্বাস্থ্য সংস্থা, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে, বিশেষ করে জাহাঙ্গীরনগরে এন্ড ঢাকা বিশ্ববিদ্যালয় বেশি এই প্রশ্নটা আসে কিন্তু। ওকে ভাইয়া, জাহাঙ্গীরনগর এন্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বেশি আসে। এই প্রশ্নটা অ্যান্সার কি হবে সবাই একটু আমরা অতি দ্রুত করে দেবো। বিশ্বের স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? লন্ডন নাকি জেনেভায় নাকি নিউ ইয়র্ক নাকি রোমে? ওকে ভাইয়া, সবাই একটু তাহলে আমরা কি করব, অতি দ্রুত আমরা কি করব, অ্যান্সারটা দিয়ে দেবো সবাই একটু। ওকে ভাইয়া, সবাই একটু কি দিয়ে দেবো, অ্যান্সারটা দিয়ে দেবো, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দেই ভাই। তাহলে দেখো, রতন লিখেছেন 5 খ, জেনেভায়। ওকে, সবাই, খালি রতন না, সবার কাছে আমি জানতে চাচ্ছি, সবাই একটু দ্রুত দেখেন, ক্লাস করতেছেন অধিক মানুষ কিন্তু কমেন্ট করেন না, এটা হলো কি, কমেন্ট করলে তাও নিজেকে জানতে পারেন, নিজেকে যাচাই বাছাই করতে পারেন। ওকে, তাহলে দেখেন সবাই একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি ভাই, সবাই একটু বলি কি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়, সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাও, এখনো যারা অ্যাড হওনি। ওকে ভাইয়া, তাহলে দ্রুত অ্যাড হয়ে যাও, আর বেশি বেশি করে কি করো, কমেন্ট করো এন্ড শেয়ার করো। তাহলে দেখো, বিশ্বের স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর কোথায়? ওকে ভাইয়া, কোথায়? তাহলে জেনেভায়, মনে রাখবা কোথায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেনেভায়। আর আমি কিন্তু নিউ ইয়র্ক বললাম, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। ওকে ভাইয়া, মনে রাখবা, তাহলে জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। আর হলো বিশ্বের স্বাস্থ্য সংস্থা কোথায় ভাইয়া, মনে রাখবো জেনেভায়। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে তোমাদের, আমরা মুখস্থ করে নেব। ওকে ভাইয়া, তারপরে দেখো 6 নম্বর, বর্তমান জাতিসংঘের মহাসচিব কে? এখন দেখো, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, বান কি মুন। দেখো, বর্তমান বিশ্বের বা বর্তমান বিশ্বে, আমি বললাম বিশ্বের বর্তমান কি জাতিসংঘের সদর দপ্তর কোথায়, আমি কিন্তু জানছিলাম নিউ ইয়র্কে। এখন দেখো, প্রশ্ন হলো জাতিসংঘের সদর দপ্তর বা মহাসচিব কে ছিলেন? বর্তমান জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? অ্যান্টোনিও গুতেরেস, বান কি মুন নাকি কফি আনার নাকি মালকম? ওকে ভাইয়া, সবাই একটু আমরা দ্রুত অ্যান্সার দিয়ে দেবো। 6 নম্বর সবাই একটু দেবো, অ্যান্টোনিও গুতেরেস নাকি, সবার কাছে একটু জানতে চাচ্ছি ভাইয়া। নিয়ামুল ক্লাসটা দেখছেন? ওকে ভাইয়া, ছোট ভাই দেখো, তোমাদের জন্য অনেক উপকার হবে সামনে, বিশেষ করে যারা এখন এই যে বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী, তারা কিন্তু সব সময় কি মাথায় টেনশন নিয়ে ঘুরো, আসলে কেমন ভাবে প্রশ্ন হবে, কেমন ভাবে প্রশ্ন হবে, কত কঠিন প্রশ্ন হবে। আসলে কিন্তু ভাইয়া বিশ্ববিদ্যালয়ে কঠিন প্রশ্ন হয় না, জাস্ট আমরা কি করি, এই যে আমরা কি জাস্ট চর্চার অভাবে পরীক্ষায় বসতে পারি না, বা পরীক্ষাতে বসি চর্চার অভাবে, সবসময় কিন্তু আমাদের মাথায় ঘুরে এটা হবে নাকি এটা হবে, এটা হবে নাকি এটা হবে, দুইটা প্রশ্নের মধ্যে কিন্তু কি ঝামেলা শুরু হয়ে যায়। আর এই ঝামেলা থেকে দূর করার জন্যই কিন্তু আপনাদের আমরা কি করি, সর্বদাই কিন্তু লাইভ ক্লাসের মাধ্যমে প্রশ্ন বোঝানোর চেষ্টা করি। ওকে, তাহলে মনে রাখবা। দেখো, তাহলে প্রশ্ন হলো বর্তমান জাতিসংঘের মহাসচিবকে, বর্তমান কথাটা মনে রাখবেন, এখন পর্যন্ত কিন্তু, এখন জাতিসংঘের সদর দপ্তর কিন্তু কোথায়, আমি কিন্তু জানি নিউ ইয়র্কে, বা আমি কিন্তু জানলাম জাতিসংঘ যখন শুরু হয় তখন কিন্তু কয়টি, 51টি দেশ নিয়ে শুরু হয়। কত সালে শুরু হয় এটাও কিন্তু জানি, 1945 সালে শুরু হয়। ওকে ভাইয়া, এখন জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কিন্তু এটাও জানি 193টি। এই যে আমি কত কিছু জানি, এখন জাতিসংঘের যে সদর দপ্তর থেকে একজন তো জাতিসংঘের কি আছে, মহাসচিব আছে, তার নামটা কি আমরা জানতে পারি না? অবশ্যই জানতে পারি। তাহলে সবাই একটু অ্যান্সার করে দেন, সবারটা রাইট অ্যান্সার দেখে আমি পড়বো। দেখি, রতন লিখেছেন 6-এর খ। ওকে ভাইয়া, তারপরে কি নিয়ামুল হক লিখছেন 6-এর খ। আচ্ছা, ওর নামই আমি পড়তে পারছি না, লালরুট পাঙ্গাতুয়া না কি বলছেন, ও বলছে খ। ওকে ভাইয়া, সবাই লিখছেন খ, আয়ান লিখছেন খ। ওকে ভাইয়া, দেখেন সবাই লিখছেন খ। তাহলে কি একটা কথা মনে রাখবেন, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুতেরেস। বানানটা একটু ভালো করে দেখে নেবেন ভাইয়া, বিশেষ করে কিন্তু কারেক্ট স্পেলিং এও আসতে পারে, অ্যান্টোনিও গুতেরেস বানানটি কোনটি সঠিক, বা নিচের কোনটি সঠিক বানান বাংলায় আসতে পারে কিন্তু। ওকে, তাহলে এই প্রশ্নটা কি করব, আমি একটু মিলাই নেব, সবাই মুখস্থ করে নেব। ওকে ভাইয়া, রাইট অ্যান্সার কি হবে? অ্যান্টোনিও গুতেরেস। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবো। ওকে ভাইয়া, তারপরে দেখেন G7 একটি কি ধরনের সংস্থা? এখন দেখেন, G7 একটা কিন্তু কি একটা সংস্থা, মনে রাখবেন। আমি যদি বলতাম G8, ওকে ভাইয়া, তাহলে কি বলতাম G8, এটা কি? এখন G7 G8, যেমন আমি কিন্তু ওই যে আইসিটি যখন পড়াতাম তখন কিন্তু বলতাম এখন কিন্তু এটা G7 ভুক্ত দেশ, বা G7 ভুক্ত কোন সংস্থার সাথে আওতাভুক্ত কোন দেশ, এই কথা নিয়ে কিন্তু আলোচনা করতে পারতাম। 2-3 কমেন্ট। ওকে ভাইয়া, সবাই
সবার কাছে একটু জানতে চাচ্ছি G7 একটি কি ধরনের সংস্থা? এটা হলো সামরিক সংস্থা, এটা হলো একটা অর্থনৈতিক সংস্থা, এটা একটা ধর্মীয় সংস্থা, নাকি এটা একটা সাংস্কৃতিক সংস্থা? ওকে ভাইয়া, সবাই একটু সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। G7 ওকে ভাইয়া কি এটা কি? এখন দেখেন G7 এমন একটা সংস্থা যে সংস্থাকে সর্বদাই কি করা হয়, দেখেন কি করা হয়, অর্থনৈতিক বিষয় নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়। অর্থনৈতিক অর্থাৎ G7 ভুক্ত দেশ, যে সকল দেশ কি অর্থনৈতিক দিক দিয়ে কি করা এগিয়ে আছে তাদের বলা হয় G7 ভুক্ত দেশ। আর এই একটা এমন একটা সংস্থা যে সংস্থাকে কি বলা হয়, G7 একটি কি অর্থনৈতিক সংস্থা। মনে রাখবেন অর্থ নিয়ে কি করে এরা সর্বদাই কি করে আলোচনা করে থাকে, বা সর্বদাই সবার কাছে কি করেন, অর্থ নিয়ে কিন্তু কি করেন এরা যাচাই বাছাই করে থাকেন। এখন যেমন আমরা যদি এক জায়গা থেকে একটা লোন নেই, বিশেষ করে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা যেটা বলি, গ্রামীণ ব্যাংক বা ব্যাংক এশিয়া, আমরা বলি সর্বপ্রাচীন ব্যাংক যেমন থানচি চীনের প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ব্যাংকের কথা বলি তেমনি মনে রাখবেন, দেখেন বাংলাদেশ ব্যাংকের কথা বললাম, আমরা বাংলাদেশ ব্যাংকের কথা বললাম বা বা সিটি ব্যাংকের কথা বললাম, তাহলে ব্যাংক নিয়ে যদি প্রশ্ন আসে মনে রাখবেন বাংলাদেশে সব থেকে বেশি বেতন যেটা বেশি বেতন দেয় কোন ব্যাংক? সিটি ব্যাংক। ওকে, বেশি বেতন দেন কোন ব্যাংক? সিটি ব্যাংক। কিন্তু বাংলাদেশের সরকারি ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। আর একটা কথা মনে রাখবেন, ক্ষুদ্র ব্যাংক কিন্তু অনেক আছে, শাপলা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, তারপরে কি জনতা ব্যাংক, এগুলো হলো ক্ষুদ্র ঋণ ব্যবস্থা। এখন সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা ভাই, একটা ব্যাংক যখন ঋণ দিতে চায় বা একটা ব্যাংক যখন প্রতিষ্ঠিত হতে চায় তখন মনে রাখবো 300 কোটি টাকার প্রয়োজন হয়। কত কোটি টাকার প্রয়োজন হয়? একটা ব্যাংক খুলতে কত টাকার প্রয়োজন হয়? 300 কোটি টাকার প্রয়োজন হয়। আপনি মনে রাখবেন, আমার যদি 300 কোটি টাকা থাকে তাহলে আমি একটা ব্যাংক কি চালু করতে পারি, ওকে, আমার নামে। বা আপনার যদি থাকে আপনার নামে কি করতে পারেন, একটা ব্যাংক চালু করতে পারেন। ওকে, তাহলে এটা মনে রাখবেন। তাহলে দেখেন G7 কি ভাইয়া? একটা অর্থনৈতিক সংস্থা। ওকে, অর্থনৈতিক সংস্থার সাথে যুক্তভুক্ত। আমরা এই কথাটা কিন্তু মনে রাখবো। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? এই কথাটা মনে রাখবেন। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? আমাজন, তারপর দেখেন নাইল, নাকি দেখেন মিশিপিশি? এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা কোনো নদীর ইয়েতে আওতায় পড়ে না। তাহলে দেখেন সবাই রতন লিখেছিলেন খ নম্বর, ভাই লাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে, তোমার নামটা আসলে আসলে তোমার নামই কি ওইটা, নাকি এটা ফ্যাক নাম? ওকে ভাইয়া, তোমার নামই কি ওইটা? আমি আসলে বুঝতেই পারিনি। ওকে, তাহলে দেখো সেজন্য বলে দিচ্ছে, সেজন্য থ্যাংক ইউ ভাই। লাল রক পাংখুয়া, ওকে, যাই হোক। তাহলে দেখো বিশ্বের দীর্ঘতম নদী কি ভাইয়া? সবাই সবাই একটু একটু এই অ্যান্সারটা করবেন। 8 নম্বর অ্যান্সার, রাইট অ্যান্সারটা কি হবে সবাই একটু দিয়ে দিবেন। আচ্ছা, রতন লিখেছেন অ্যামাজন। ওকে, সবাই সবার কাছে একটু জানতে চাচ্ছি যে অ্যামাজন জঙ্গল বা অ্যামাজন কিন্তু একটা কি জঙ্গলের নাম, বিশ্বের আবার কিন্তু দীর্ঘতম কি নদী। ওকে ভাইয়া, যে অ্যামাজন একটা বন কিন্তু, যেমন ম্যানগ্রোভ বন বা ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট আমি বলি কিন্তু সুন্দরবন, তেমনি কিন্তু অ্যামাজনও কি ভাইয়া এই এটা একটা বন। এই অ্যামাজনকে কি বলা হয় বলেন তো? অ্যামাজনকে কি বলা হয় সবাই একটু কমেন্টে জানান তো, অ্যামাজনকে কি বলা হয়? তাহলে দেখেন এই যে পাংখুয়া ইও লেখছে ক নম্বর। ওকে ভাইয়া, তারপরে আয়ান লেখছে ক নম্বর, সবাই লেখছেন অ্যামাজন। তার মানে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, অ্যামাজন বন কোথায় অবস্থিত? ওকে, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান। অ্যামাজন বন বা অ্যামাজন বনের কথা বাদ দিলাম, যেহেতু নদীর কথা বলতেছি, অ্যামাজন নদী, ওকে, অ্যামাজন নদী কোথায় অবস্থিত? সবাই একটু কমেন্টের মাধ্যমে আমরা জানাবো। আর কে কোথায় থেকে ভাইয়া আমরা ক্লাসটা দেখতেছি একটু কমেন্টের মাধ্যমে জানালে আমি তাদের দেখতে চাই কে কোথায় থেকে আসলে আমার ক্লাসটা দেখছো। ওকে ভাইয়া, সবার একটু কমেন্টটা আমি দেখতে চাচ্ছি, কে কোথায় থেকে কমেন্টটা ক্লাসটা দেখতেছো। তাহলে 8 নম্বর কি হবে ভাইয়া? রাইট অ্যান্সার হবে কিন্তু অ্যামাজন। আবার মাসিপিসিও কিন্তু কি ভাইয়া একটা ক্ষুদ্রতম নদী। ওকে, এটা কিন্তু ক্ষুদ্রতম হবে মাসিপিসি। দেখেন 9 নম্বর, বিশ্বের সব থেকে বড় মরুভূমির নাম কি? ওকে, এই প্রশ্নটা অ্যান্সারটা আপনারা দিয়ে দিবেন। বিশ্বের সব থেকে বড় মরুভূমির নাম কি? এখন দেখেন সাহারা মরুভূমি, তারপরে কি গ্রোভি মরুভূমি, কালাহারি মরুভূমি, নাকি আরব মরুভূমি? সবই কিন্তু মরুভূমি। তাহলে দেখেন একটা প্রশ্ন মনে রাখবেন, বিশ্বের সব থেকে বড়, এখন বড় কি? এখন যদি আমি বলি বিশ্বের সব থেকে বড় দেশ কোনটা? রাশিয়া। ওকে, রাশিয়া। এখন রাশিয়া থেকে কিন্তু আসতে পারে, রাশিয়ায় প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে? তাহলে মনে রাখবেন প্রতি বর্গ কিলোমিটারে কতজন। ওকে, ব্রাজিলে, সুন্দর। ওকে ভাইয়া, তাহলে দেখেন এই যে সেই জন্য কিন্তু পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে? অ্যামাজনকে। ওকে, মনে রাখবেন পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে? অ্যামাজনকে। অ্যামাজনে যে জঙ্গলে যে গাছপালা আছে পৃথিবীর কোথাও সব মিলেও কিন্তু এত গাছপালা নাই। ওকে, দেখেন রাশিয়া কিন্তু একটা সব থেকে বড় দেশ, কিন্তু এই রাশিয়াতে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে ভাইয়া? 16 জন। আর আপনার দেশ দেখেন বাংলাদেশ, একটি ক্ষুদ্র দেশ, তবু প্রতি বর্গ কিলোমিটার এখন বর্তমান 1316 জন বসবাস করে। এই তো আমাদের ডিফারেন্স, এই তো আমাদের পার্থক্য। ওকে, সেই জন্য কিন্তু এই যে এই দেশে যদি কেউ সন্তান জন্ম দিতে পারে বা সন্তান হয় তাহলে কিন্তু সরকার ভরণ পোষণ করে। ওকে ভাইয়া, সরকার ভরণ পোষণ করে ছোট থেকে বড় পর্যন্ত। এখন
দেখেন প্রশ্ন হলো বিশ্বের সব থেকে বড় মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি, গভীর মরুভূমি, কালাহারি মরুভূমি, আরব মরুভূমি। সবাই একটু 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা করে দেব। আচ্ছা, গোপালগঞ্জ। ওকে, একজন দেখছেন গোপালগঞ্জ থেকে। ওকে, সবার কাছে একটু জানতে চাচ্ছি। একজন লিখেছেন সিরাজগঞ্জ, নিয়ামুল ইসলাম লিখেছেন সিরাজগঞ্জ। আসলে বাজিল, এটা কি বাজিল থেকেই ক্লাসটা দেখতেছেন নাকি আসলে ওই যে অ্যামাজন বন বাজিল সেইটা? ওকে 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 ভাইয়া, ওকে। তাহলে 9 নম্বর দেখেন সবাই রাইট অ্যান্সার দিয়েছেন। কি রাইট অ্যান্সার? যে সাহারা মরুভূমি। প্রশ্ন আপনাদের কাছে আবার, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? ওকে, সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? সাহারা মরুভূমি মনে রাখবো বিশ্বের সব থেকে বড় মরুভূমি। এখন এই বিশ্বের সব থেকে বড় মরুভূমি একটা কিন্তু প্রশ্ন আসতে পারে, পামিল মালভূমি। পামিল মালভূমি এটা কোথায় অবস্থিত? বা পামিল মালভূমিকে বলা হয় কি পৃথিবীর ছাদ। মনে রাখবেন, পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামিল মালভূমিকে। আর বাংলাদেশের ছাদ বলা হয় কাকে ভাইয়া? মনে রাখবো যশোরের বেনাপুলকে। ওকে, পৃথিবীর ছাদ হলো কি? পৃথিবীর ছাদ হলো পামিল মালভূমি, বাংলাদেশের ছাদ বলা হয় যশোরের বেনাপুলকে। আবার কিন্তু এই যে বাংলাদেশ ছাদের সাথে তুলনা করে বলা হয় সূর্যের কন্যা বলা হয় শিমুল গাছকে। ওকে ভাইয়া, এই প্রশ্নগুলো কিন্তু আমরা মনে রাখবো, এই প্রশ্ন মনে রাখবো। তাহলে দেখেন এখন প্রশ্ন হলো সাহারা মরুভূমি কোথায় অবস্থিত? কমেন্টের মাধ্যমে একটু জানান। দেখেন প্রশ্ন হলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, ফিফা বিশ্বকাপ কত বছর পর পর অনুষ্ঠিত হয়? এটা কিন্তু সবাই জানা কথা। এখন দেখেন প্রশ্ন হলো, আমার প্রশ্ন হলো, এটা আপনারা জানেন আমি জানি, কিন্তু ফিফা বিশ্বকাপ সর্বপ্রথম শুরু হয় কত সালে, কোন দেশে? ওকে ভাইয়া, সর্বপ্রথম শুরু হয় কোন দেশে? হ্যাঁ, আর নিয়ামুল লিখেছেন মিশর। ওকে, সুন্দর ভাইয়া। তাহলে দেখো কি সাহারা মরুভূমি কিন্তু মিশরে অবস্থিত। ওকে, যে মিশর, কিন্তু মিশর নিয়ে কিন্তু অনেক কথা বলা যায়। ওকে ভাইয়া, মিশর নিয়ে কিন্তু অনেক কথা বলা যায়। দেখো তাহলে ফিফা বিশ্বকাপের কত বছর পর পর হয়? আচ্ছা, তোমরা সবাই জানো কি 4 বছর পর পর হয়। আমি বলে দিলাম ফিফা বিশ্বকাপ 4 বছর পর পর হয়। কিন্তু ফিফা বিশ্বকাপ কত সাল থেকে শুরু হয়? এই প্রশ্নটা তোমাদের কাছে আমি রেখে গেলাম, তোমরা একটু জানতে চাও, তো আমি তোমাদের কাছে জানতে চাই ভাইয়া, তোমরা সবাই একটু অ্যান্সার দিবা। ফিফা বিশ্বকাপ কত সালে শুরু হয় আর সর্বপ্রথম কোন দেশে হয়? এখন সর্বপ্রথম আমি এটাও বলে দিলাম, সর্বপ্রথম ফিফা বিশ্বকাপ খেলে হলো আর্জেন্টিনা আর ব্রাজিল। ওকে ভাইয়া, আর্জেন্টিনা আর ব্রাজিল ফাইনাল খেলে, আমি বলে দিলাম। কিন্তু ফিফা বিশ্বকাপ আমার মনে রাখবেন সব থেকে বেশি বিশ্বকাপ নেন কিন্তু ব্রাজিল। ওকে, ব্রাজিল। তারপরে কিন্তু ইংল্যান্ড 4 বার বিশ্বকাপ নেন, আর আর্জেন্টিনার ওকে ভাইয়া 3 বার। ওকে, তাহলে এগুলো আমরা মনে রাখবো। কিন্তু ফিফা বিশ্বকাপ হয় কয় বছর পর পর? 4 বছর পর পর। ওকে ভাইয়া, সর্বপ্রথম, ওকে রতন আলী লিখেছেন সর্বপ্রথম 1930 কত সালে? 30 সালে। কোথায়? উরুগুয়ে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ বলার জন্য। ওকে, তাহলে দেখেন এই যে আপনারা কিন্তু জানেন, দেখেন এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। এখন 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু দ্রুত দিয়ে দিবেন। কোন দেশের সূর্য উদয়ের দেশ বলা হয়? এখন কোন দেশকে সূর্য উদয়ের দেশ বলা হয় বা সূর্য উদিত হয় কোন দেশে সর্বপ্রথম? এটাও আপনারা প্রশ্ন জানেন, কিন্তু এই প্রশ্নের ব্যাখ্যা কিন্তু অনেক কিছু আজকে জানতে পারবেন। দেখেন সূর্য উদয়ের দেশ বলা হয় কাকে? আপনারা কিন্তু বলেন সবাই একটু কমেন্ট করে, যারা সাহারা মরুভূমি মিশরে। ওকে ভাইয়া, রতন থ্যাংক ইউ ভাইয়া সবার কাছে। ওকে, তাহলে দেখেন এই প্রশ্নটা 11 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু দ্রুত দিয়ে দিবেন। 11 নম্বর দেখেন প্রশ্ন, কোন দেশের সূর্য উদয়ের দেশ বা সূর্যের দেশ বলা হয়? কোন দেশ সূর্যের দেশ বলা হয়? সূর্যের দেশ বলা হয়। এখন প্রশ্নটা কিন্তু একটু মাথার মধ্যে ঘুরে, এই সূর্যের দেশ আবার কি, তাই না? সূর্যের দেশ আবার কি? কোন, তাহলে প্রশ্ন হলো কোন দেশকে সূর্যের দেশ বলা হয়? আমি সূর্যের দেশ বলতে এখানে বুঝবো হলো সূর্য উদয়ের দেশ, বা সূর্য যেখান থেকে কি হয়? উদিত হয়, মানে যেখান থেকে ওঠে, বাংলা কথায় যেটা, যেখান থেকে সূর্য কি হয়? ওঠে, তাকে কি বলা হয়? সূর্য উদয়ের দেশ বলা হয়। কোথায়? জাপানে, তাই না? আমরা কিন্তু জানি। ওকে, একজন নিয়ামুল লিখেছেন জাপান। সূর্য উদয়ের দেশ কোথায়? জাপান। তাহলে প্রশ্ন মনে রাখবো সূর্য উদয়ের দেশ জাপান, কিন্তু সূর্য অস্তের যে অস্ত যায় কোথায় ভাইয়া? এই প্রশ্নটা একটু আপনারা জানাবেন। আমি বললাম কি নরওয়ে। এখন এই জন্যই বললাম নরওয়ে কিন্তু একদম পৃথিবীর শেষ প্রান্তের একটা দেশ, আর এইদিকে কিন্তু দূরপ্রাচ্য দেশও কিন্তু জাপান। ওকে, দূরপ্রাচ্য দেশ কিন্তু জাপান, মনে রাখবো দূরপ্রাচ্য দেশ কিন্তু জাপান, আর সূর্য উদয়ের দেশও কিন্তু আবার জাপান। ওকে, এই প্রশ্নটা মনে রাখবো। এখন এই যে জাপান জাপান জাপান, কি জন্য জাপান জাপান বলতেছে? জাপান, হংকং, এসব প্রশ্ন কিন্তু আসে। হংকং কিন্তু কোথায়? তারপর থাইল্যান্ড, এখানে কিন্তু থাইল্যান্ডকে কি বলা হয়? মুক্ত ভূমি। ওকে ভাইয়া, যে দেশকে কখনো কোনো দেশ শাসন করে নাই সেই একমাত্র দেশ, সেটা হলো কি ভাইয়া? থাইল্যান্ড। ওকে, থাইল্যান্ড, যে দেশকে কখনো কোনো দেশ কি করেনি, কোনো দেশ কখনো শাসন করে নাই। পৃথিবীর সকল দেশকে কিন্তু শাসন করেছেন। যেমন বাংলাদেশকে শাসন করেছেন কারা? তোমরা একটু জানো, এটা কিন্তু জানো। ভারতকে শাসন করেছে কারা? তোমরা কিন্তু জানো। ইউএসএ কে শাসন করেছে কারা? তোমরা কিন্তু জানো। কিন্তু দেখো একমাত্র দেশ যেটা থাইল্যান্ড, কখনো কোনো দেশ তাকে শাসন করেনি। এখন দেখো চীন, যে চীনকে বলা হয় গণচীন, যদিও বিশ্বের এখন কিন্তু দ্বিতীয়। আর দক্ষিণ কোরিয়া, ওকে ভাইয়া, এই দক্ষিণ কোরিয়া কিন্তু শ্রেষ্ঠ শাসক বললে এখন যাকে বলা হয় কিং জং উন। ওকে ভাইয়া, এক শাসনতন্ত্র, একনাতন্ত্র রাষ্ট্র, একটাই ধর্ম, একটা দেশে
দেখো খুব দেশেই কিন্তু একটা ধর্ম, একমাত্র মনে রাখবা বিশ্বের একমাত্র দেশ যেটা দক্ষিণ কোরিয়াতে সর্বপ্রথম এন্ড সর্বশেষ একটা ধর্মই প্রচলিত আছে, সে হলো কি ভাইয়া, এই যে কিং জং উন যে ধর্ম পালন করবে সেই ধর্ম। ওকে, তাহলে দেখেন এটা কিন্তু আছে নরওয়ে। এখন পৃথিবীর সব থেকে মনে রাখবো সুন্দরতম রাত দেখা যায় কোথায়? এই নরওয়েতে। ওকে, পৃথিবীর সব থেকে সুন্দর রাত দেখা যায় কোথায়? নরওয়েতে। নরওয়ের মাটিতে তুমি যাবা রাত 10টা বাজে, তখন দেখবা লাল পৃথিবীটা একবারে, দেশটা কি লাল একদম মঙ্গল গ্রহর মতো দেখা যাচ্ছে। ওকে, মঙ্গল গ্রহ কিন্তু লাল। ওকে ভাই, তাহলে সূর্য উদয়ের দেশ বলা হয় কাকে? সবাই অ্যান্সার করেছো জাপানকে। ওকে ভাইয়া, সবার তাহলে রাইট অ্যান্সারটা সবার রাইট। ওকে, দেখো তারপরে প্রশ্ন আমরা চলে যাই ভাই। দেখো তারপরে প্রশ্ন দেখো, বলা হয়েছে কি ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? এই প্রশ্নটা কিন্তু তোমাদের পারতে হবে, কারণ এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আর হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, DUNRU। ওকে ভাইয়া, তাহলে দেখো এই প্রশ্নটার অ্যান্সার তোমরা একটু দিবা। হ্যাঁ, কিং জং উন উত্তর কোরিয়া। ওকে ভাইয়া, তাহলে দেখো ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? 12 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দিবা সবাই ভাইয়া, সবাই একটু দ্রুত 12 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিবা। দেখো তাহলে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? প্যারিসে, বাসেলসে, বার্লিন নাকি মাদ্রিদ? ওকে ভাইয়া, যে মাদ্রিদ নাম কিন্তু একটা খেলোয়াড়ের নামের সাথে যুক্ত। ওকে ভাইয়া, দেখো একটা কিন্তু ফুটবল খেলোয়াড়, যে খেলোয়াড় কিন্তু তোমরা জানো সব থেকে যাকে গতির মানব বলা হয়। ওকে, এই মাদ্রিদকে কিন্তু ছোট কিন্তু অনেক দৌড়াতে পারে। ওকে, তাহলে দেখো সর্বপ্রথম এই প্রশ্নটা একটু দিবা ভাইয়া। দেখো ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? প্যারিসে, বাসেলসে নাকি বার্লিনে নাকি মাদ্রিদ? মাদ্রিদ তো সর্বপ্রথম আমি বাদ দিলাম। ওকে, তাহলে এই প্রশ্নটা অ্যান্সারটা দিয়ে দিবা। 12 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দ্রুত দিয়ে দেবে ভাইয়া। 12 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা রাইট অ্যান্সারটা দিয়ে দেবো। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? প্যারিসে, বাসেলসে, বার্লিনে? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো। ওকে ভাইয়া, কিং জং উন ফর নর্থ কোরিয়া। ওকে, থ্যাংক ইউ সেজন্য। দেখো বাসেলসে, তাহলে মনে রাখবো ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, এই ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? তাহলে মনে রাখবো কোথায় ভাইয়া? বাসেলসে। ওকে, এই প্রশ্নটা একটু মনে রাখবো আমরা দ্রুত। দেখো তারপরে 13 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি? ওকে, সব দেশের রাজধানী আমাদের প্রয়োজন। ওকে, তার মধ্যে দেখো গুরুত্বপূর্ণ সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি? এই প্রশ্নটা তোমাদের বলা হয়েছে। ওকে, তাহলে সবাই ভাই একটু কি করবো আমরা দ্রুত সবাই একটু এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেবো। সংযুক্ত আরব আমিরাতের কি রাজধানীর নাম কি? দেখো সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি? দুবাই, আবুধাবি, তারপরে শারজাহা, তারপর লাগে আল আইন। ওকে ভাইয়া, সবাই একটু আমরা কি করবো, একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো। 13 নম্বর। ওকে, 13 নম্বর একটু রাইট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি? ওকে, এই প্রশ্নটা কিন্তু বারবার আসা প্রশ্ন ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে পরীক্ষাতে। সবাই একটু মনোযোগ দিয়ে মুখস্থ করে নিবা। তাহলে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি? সবাই একটু জানতে চাচ্ছি। ফাহিম লিখেছেন বি নম্বর, ফাহিম আবার লিখেছেন বি নম্বর, নাইন নায়ন বিশ্বাস লিখেছেন খ নম্বর। ওকে ভাই, রতন লিখেছেন খ নম্বর, ফাহিম লিখেছেন খ নম্বর। ওকে, তাহলে মনে রাখবো সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি ভাইয়া? আবু ধাবি। ওকে, এই প্রশ্নটা মনে রাখবেন কিন্তু, আবু ধাবি। 13 নম্বর প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখেন 14 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা দিয়ে দেবো। বিশ্বের সব থেকে বড় মহাসাগরের নাম কি? এই মহাসাগর নিয়ে কিন্তু অনেক সময় অনেক প্রশ্ন আসে। বিশ্বের সব থেকে বড় মহাসাগর কোনটা? বিশ্বের সব থেকে ক্ষুদ্র মহাসাগর কোনটা? কোন মহাসাগরের গভীরতা কত? কোন মহাসাগরের গভীরতা দ্বিতীয়? কোন মহাসাগরের দৈর্ঘ্য কত? কোন মহাসাগরের প্রস্থ কত? কোন মহাসাগরের প্রস্থ সব থেকে বেশি? কোন মহাসাগরে কি ওই যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়? কোন মহাসাগর শান্ত? এসব প্রশ্ন কিন্তু হয়, যে সকল প্রশ্ন আমরা এখন সলভ করবো। ওকে ভাইয়া, 14 নম্বর প্রশ্ন দেখেন, অ্যান্সারটা দিয়ে দেয়। বিশ্বের সব থেকে বড় মহাসাগর কোনটি? আচ্ছা, একজন বলেছেন আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্যারিস, তারপরে হলো কি প্যাসিফিক। ওকে, তারপর লেখে নর্থ আটলান্টিক, এটা কিন্তু হবে নর্থ আটলান্টিক, শুধু আটলান্টিক দিছে। ওকে ভাই, তাহলে একটু সবাই বিশ্বের সব থেকে বড় মহাসাগর। ওকে, বিশ্বের সব থেকে বড় মহাসাগর, সবাই একটু রাইট অ্যান্সারটা দিয়ে দেবো। দেখেন রতন লিখেছেন 14 খ, ভারত মহাসাগর জীবনেও না। ওকে ভাইয়া, তারপরে দেখেন কি হয়েছে। আচ্ছা, নায়ন বিশ্বাস লিখেছেন খ নম্বর, শাহিদ সরকার লিখেছেন 13 খ নম্বর, ফাহিম লিখেছেন 13 গ নম্বর। ওকে, তাহলে দেখেন এই জায়গায় একটু প্রশ্ন আমরা কি করবো, একটু মনোযোগ দিয়ে একটা জিনিস মনে রাখবো একটা কথা মনে রাখবো, প্যাসিফিক শব্দের অর্থ হলো প্রশান্ত। ওকে ভাইয়া, প্যাসিফিক শব্দের অর্থ কি? প্রশান্ত। ওকে, তাহলে মনে রাখবো প্যাসিফিক শব্দের অর্থ কি? প্রশান্ত। অর্থাৎ রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? দি প্যাসিফিক ওশান। আমি বলতে পারি দি প্যাসিফিক ওশান, এটা হলো প্রশান্ত মহাসাগর। বিশ্বের সব থেকে বড় মহাসাগর কোনটি ভাইয়া? প্যাসিফিক, দি প্যাসিফিক হবে কিন্তু দি, এখানে কিন্তু থাকতে পারতো ডি আর্টিকেল। ওকে ভাইয়া,
এন দি কিন্তু আর্টিকেল কিন্তু থাকতে পারতো দি প্যাসিফিক ওশান। ওকে, ওশান শব্দের অর্থ কিন্তু মহাসাগর। ওকে, তাহলে রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া? গ নম্বর। হ্যাঁ, রতন গ বলছেন। ওকে ভাইয়া রতন, সেজন্য তোমাকে থ্যাংক ইউ। ওকে, তাহলে হবে দি প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর। এখন দেখো একটা জিনিস লক্ষ্য করো, এটা হলো আমি লিখলাম প্রশান্ত মহাসাগর, এটা লিখলাম কি আটলান্টিক মহাসাগর। এখন দেখো প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর, যে প্রশান্ত মহাসাগর কিন্তু ভাইয়া গভীরতার দিক দিয়ে সব থেকে বেশি কিরে প্রশান্ত মহাসাগর নয়, গভীরতার দিক দিয়ে সব থেকে বেশি কিন্তু আটলান্টিক মহাসাগর, মনে রাখবো। গভীরতার দিক দিয়ে সব থেকে বেশি কি আটলান্টিক মহাসাগর। আবার কিন্তু আরেকটা কথা মনে রাখবো, দেখো বিশ্বের মধ্যে সব থেকে বড় সাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। একটা কথা মনে রাখবো, প্রশান্ত মহাসাগর হলো শান্ত। ওকে ভাইয়া, প্রশান্ত মহাসাগর কি হলো? শান্ত। প্রশান্ত মহাসাগর কিন্তু নীরব। আর দেখো আটলান্টিক মহাসাগর কি অশান্ত, আমি বলতে পারি, যেখান থেকে সবসময় ঘূর্ণিঝড়, শিডোর, তুমি যাই বলো, যত ঝড়, ভূমিকম্প, তারপরে কি এই যে টর্নেডো, তারপর তুমি বলতে পারো যত কি ভাইয়া যত ধরনের দুর্যোগ সব কোথায় থেকে তৈরি হয়? তাহলে মনে রাখবো কি এই যে আটলান্টিক মহাসাগর থেকে। ওকে, তাহলে সব কোথায় থেকে হয়? যত ঝড়, ঘূর্ণিঝড় সব তৈরি হয় কোথায় থেকে? আটলান্টিক মহাসাগর। এই মহাসাগর হলো উত্তপ্ত মহাসাগর বলা হয়। আটলান্টিক মহাসাগরকে কি বলা হয়? উত্তপ্ত মহাসাগর বলা হয়। আর প্রশান্ত মহাসাগরকে মনে রাখবো শান্ত মহাসাগর বলা হয়। ওকে ভাইয়া, মনে রাখবা। ওকে, তাহলে এই প্রশ্ন কিন্তু আসতে পারে, বিশ্বের সব থেকে বড় মহাসাগর কোথা? প্রশান্ত মহাসাগর, দি প্যাসিফিক ওশান। দি আটলান্টিক ওশান কিন্তু হবে না, আটলান্টিক হলো দ্বিতীয়। কিন্তু দেখো গভীরতার দিক দিয়ে কিন্তু আবার আটলান্টিক প্রথম। ওকে ভাইয়া, ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ কত বছর রাজত্ব করেছিলেন? এই প্রশ্নটা কিন্তু আছে, যে বিশ্বের সব থেকে বেশি দিন শাসক করেছিলেন। আমাদের বাংলাদেশের সব থেকে বেশি শাসন করেছেন কে? আমরা কিন্তু জানি শেখ হাসিনা, তাই না? 17 বছর। এখন এই প্রশ্নটা একটু মনে রাখবেন, বিশ্বের সর্বপ্রথম বা সবশেষ হিসেবে কে সব থেকে বেশি দিন শাসন করেছিলেন, এটাও বলে দেওয়া হয়েছে। প্রশ্ন কিন্তু আসতে পারে, বিশ্বের সব থেকে কোন শাসক বেশি শাসন করেছিলেন? তাহলে মনে রাখবে কি ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে, দ্বিতীয় এলিজাবেথ ইংল্যান্ডের দ্বিতীয় এলিজাবেথের বাসা কোথায় ছিলেন? তাহলে ইংল্যান্ডে। ওকে ভাইয়া, আরেকটা প্রশ্ন আসতে পারে, দ্বিতীয় রানী এলিজাবেথ কত বছর শাসন করেছিলেন? এই প্রশ্নটা তোমরা একটু অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে ভাইয়া, দেখো 50 বছর, 60 বছর, 70 বছর, 60 বছর, হ্যাঁ 65 বছর, 60 বছর। সবাই একটু এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দিয়ে দেবো ভাইয়া। সবার কাছে একটু জানতে চাচ্ছি, বিশ্বের দেখো প্রথম সবথেকে বেশি কি একটা শাসক রাজত্ব করেছিলেন, বাকি ছিলেন রানী ছিলেন, সেই রানী কত বছর শাসন করেছিলেন? কোন দেশকে? ইংল্যান্ডকে। ওকে ভাইয়া, ইংল্যান্ডকে শাসন করেছিলেন কত বছর? সবাই একটু অ্যান্সার। রতন লিখেছেন গ নম্বর, কত বছর? 70 বছর। ওকে, যে 70 কিন্তু আমাদের জীবনের সাথে অতি জড়িত একটা বিষয়। কে জন্য বলছিলাম? এই যে 1970। ওকে ভাইয়া, 1970 সালে কিন্তু কি হয়? সাধারণ নির্বাচন, এটা কিন্তু জানি। আর 54 সালে কিন্তু যুক্ত হন নির্বাচন। ওকে, সেই 70 সালে। এখন দেখেন আরেকটা বিষয় কি, 570 সালে কিন্তু আমাদের কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। ওকে, একের পর এক কিন্তু আমরা এই 70 দিয়ে মনে রাখতে পারি। এখন প্রশ্ন হলো, আচ্ছা স্বাধীন সরকার লিখেছেন গ নম্বর। ওকে, তারপরে লিখেছেন রতন লিখেছেন গ নম্বর, নাইম বিশ্বাস লিখেছেন কি ভাইয়া? গ নম্বর। তাহলে 70 বছর মনে রাখবেন। এই প্রশ্ন কিন্তু আসতে পারে, বিশ্বের সব থেকে বেশি দিন শাসন করেছিলেন কোন রানী? তাহলে দ্বিতীয় রানী এলিজাবেথ কত বছর ভাইয়া? 70 বছর। ওকে, এই প্রশ্ন মনে রাখবো, কিন্তু এই প্রশ্ন আসতে পারে। ওকে, তারপরে দেখেন 16 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সারটা দিয়ে দেন। দেখেন প্রশ্ন হলো, চীন দেশের রাজধানীর নাম কি? চীনের। এখন চীন কিন্তু একটা দেশ, এই জন্যই এটা বলা হয়েছে। দেখেন আমি যখন চীনটা লিখলাম, মনে রাখবেন চীন। ওকে ভাইয়া, চীন লিখলাম, কিন্তু এই নামের পিছনে কিন্তু একটু রহস্য আছে। কি জন্য রহস্য আছে? এখন যদি আসে, সর্বপ্রথম কারা সোলার সিস্টেম ব্যবহার করে সর্বপ্রথম কারা এই যে বিদ্যুৎ উৎপাদন করেছিলেন? তারা কারা? চীন। যে চীন সাগরকে কাজে লাগিয়ে কিন্তু তারা কি করছেন? বিদ্যুৎ উৎপাদন করছেন। মনে রাখবেন, চীন সাগরের বুকে একটু ফেসবুকে যদি ভিডিও দেখেন, এটা মনে করেন চীন সাগর। আমি বললাম এটা হলো চীন সাগর। ওকে, আমি বললাম চীন সাগর। এই চীন সাগরকে তারা কি করছে? কাজে লাগিয়ে কিন্তু কি হয়েছে? সোলার সিস্টেম। এই সোলার সিস্টেমের মাধ্যমে তারা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করছেন। ওকে, এখন যদি বাংলাদেশে যাও, সোলার সিস্টেমের মাধ্যমে কোথা থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে? তাহলে কিন্তু এই যে আমরা বলতে পারি যমুনা নদীকে কাজে লাগিয়ে সিরাজগঞ্জে কিন্তু সোলার সিস্টেমের মাধ্যমে কি হচ্ছে? বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এটা হলো বাংলাদেশের ভাইয়া। তাহলে মনে রাখবো আর হলো এই যে আমি বলি রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু বাংলাদেশের এখন সব থেকে বড় বিদ্যুৎ কেন্দ্র, মনে রাখবো। ওকে, কিন্তু প্রশ্ন হলো, এটা চীনের রাজধানীর নাম কি? এখন চীনকে আবার কিন্তু বলা হয় গণচীন। যে গণচীন থাকার সাথে আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, যে ভাইয়া চীনের প্রাচীর কিন্তু সব থেকে বিশ্বের সব থেকে বেশি বড় একটা প্রাচীর। ওকে, যে প্রাচীরটা কিন্তু চাঁদ থেকে দেখা যায়। এই প্রশ্নটা আসতে পারে। ওকে, তাহলে চীনের রাজধানীর নাম কি? সাংহাই। এখন দেখো সাংহাই কিন্তু একটা জাতিদের উৎসবের নাম, সাংরাই। এখন সাংহাই কিন্তু না। ওকে ভাইয়া, হংকং, তারপর দেখেন বেইজিং,
শেনজিন। ওকে ভাইয়া, শেনজিন কিন্তু একটা নেতা, চীনের একজন নেতার নাম হলো শেনজিং। ওকে ভাইয়া, শেনজিং শুয়া। ওকে, তার নাম কিন্তু শেনজিং শুয়া। ওকে, তাহলে কি হবে ভাইয়া, চীনের রাজধানীর নাম হবে কি, বেইজিং। ওকে, রাজধানীর নাম কি হবে, তাহলে সবাই একটু বলে দেই চীনের রাজধানী কোনটা ভাইয়া, বেইজিং। ওকে, তাহলে সবাই একটু লিখে দেই গ নম্বর, চীনের রাজধানী কি হবে ভাইয়া, গ নম্বর। ওকে, সবাই একটু লিখে দেই চীনের রাজধানী কি হবে, গ নম্বর। সবাই একটু আমরা দ্রুত লিখে দেবো। ওকে, নেট প্রবলেম হচ্ছে নাকি, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান তো, নেট প্রবলেম হচ্ছে নাকি, আপনারা কি ক্লিয়ার দেখতে পারতেছেন? সবাই একটু জানাও তো ভাইয়ারা, সবাই একটু জানাও, তোমরা কি ক্লিয়ার দেখো, ক্লিয়ার দেখো এন্ড ভয়েসটা কি ক্লিয়ার, একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ভাইয়া, সবাই তাহলে দেখো, চীনের রাজধানীর নাম কি ভাইয়া, বেইজিং। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, চীনের রাজধানীর নাম বেইজিং। চীনের কি সর্বপ্রাচীন, চীনের প্রাচীরকে বলা হয় বিশ্বের সব থেকে বড় প্রাচীর। যে প্রাচীরটা কত সালে, 200 কিন্তু। ওকে ভাইয়া, আনুমানিক কত, 240 সালে প্রতিষ্ঠিত হয়েছিলেন। যে কোন প্রদেশে, চীনের কিন্তু উত্তর দিকে, চীনের কোন সাইডে, উত্তর দিকে। ওকে ভাইয়া, যে চীনের প্রাচীর কিন্তু একমাত্র প্রাচীর যেটা হলো চাঁদ থেকে দেখা যায়, মনে রাখবো, যে প্রাচীরটা কিন্তু চাঁদ থেকে দেখা যায়। ও আয়েশা সিদ্দিকা, হ্যাঁ ভাইয়া, আয়েশা সিদ্দিকা। পহেলিকা কাব্য বলেছে ভাই, পহেলিকা কাব্য, যদি ফেসবুকের নামটা চেঞ্জ করেছেন, সে হলো আয়েশা সিদ্দিকা। ওকে, তুমি নিয়মিত ক্লাস করো, এখন দেখো সমস্যা নাই, ঠিক আছে। ওকে ভাইয়া, দেখো তাহলে দেখো কি হবে, চীনের প্রাচীর কোথায়, চীন এটা তো জানো, চীনের কোন সাইডে, উত্তর সাইডে। ওকে, চীনের কে বলা হয় গণচীন। যে চীনের কি আছে, একমাত্র মহাপ্রাচীর, তাকে চীনের চাঁদ থেকে দেখা যায়। ওকে, তাহলে চীনের দেখো রাজধানীর নাম কি ভাইয়া, বেইজিং। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। দেখো তারপরে এই প্রশ্নটা একটু অ্যান্সারটা দিয়ে দিবা, প্রশ্ন 17 নম্বর। দেখো, ইতালির মুদ্রার নাম কি। ওকে, ইটালির মুদ্রার নাম কি, লারি, ইউরো, পেসো নাকি ডলার। ওকে ভাইয়া, সবাই কাছে একটু জানতে চাচ্ছি, ইতালি, যে ইতালিকে কিন্তু এই ইতালি নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে। ওকে, যে ইতালির মানচিত্র কিন্তু ভাইয়া, ইতালির মানচিত্র কার মতো দেখা যায়, কিন্তু ঘোড়ার খুরের মতো দেখা যায়। ওকে, আমি বলতে পারি। ওকে, ইতালির মানচিত্র কার মতো দেখা যায় ভাইয়া, ঘোড়ার খুরের মতো দেখা যায়। ওকে, এটা হলো ইতালির মানচিত্র, মনে রাখবে। ইতালির মানচিত্র কিন্তু তুমি বলতে পারো কারো উটের খুরের মতো দেখা যায়, ঘোড়ার খুরের মতো দেখা যায়, বাকি তুমি বলতে পারো গরুর খুরের মতো দেখা যায়। এক কথায় মনে রাখবা, ইতালির মানচিত্র কিসের মতো দেখা যায় ভাইয়া, ঘোড়ার খুরের মতো দেখা যায়। ওকে, এখন প্রশ্ন একটু অ্যান্সারটা দিয়ে দিবা, ইতালির মুদ্রার নাম কি, সবাই একটু জানতে চাচ্ছি ভাইয়া সবার কাছে। 17 নম্বর কে, রতন লিখেছেন খ নম্বর, ইউরো। সবাই সবার কাছে জানতে চাচ্ছি, ইতালি। ওকে ভাইয়া, যে ইতালি কিন্তু একটা বিশ্বের এখন কিন্তু সুনামধন্য দেশ, যে ইতালি যাওয়ার জন্য কিন্তু বাংলাদেশে মানুষেরা পাগল হয়ে থাকে, তাই না? তাহলে ইতালিকে মুদ্রাকে কি বলা হয়, কি মুদ্রা অর্জন করার জন্য আমরা দেখো ইতালিতে যেতে চাই ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবা, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবে ভাইয়া, ইতালির মুদ্রার নাম কি। 17 নারায়ণ বিশ্বাস লিখেছেন খ নম্বর। তারপরে দেখো আয়েশা সিদ্দিকা লিখেছেন ইউরো। ওকে ভাইয়া, দেখো তাহলে দেখো ভাইয়া, আমাকে একটু অ্যাডমিশন গ্রুপে অ্যাড করে দিন। ওকে, অ্যাডমিশন গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আমি আচ্ছা, তুমি কোনো ইনফরমেশন পাচ্ছ না, ইনশাআল্লাহ আশা করি এখন থেকে পাবে। ওকে ভাই, তাহলে দেখো ইটালির মুদ্রার নাম কি। ওকে ভাই, সবাই একটু দাও লিদা। এখন প্রশ্ন তোমাদের কাছে আমি রেখে গেলাম ভাইয়া। আচ্ছা, তোমরা সবাই বললা ইউরো, আমিও বললাম ইউরো, কারণ এটাই রাইট। তাহলে ইটালির মুদ্রার নাম ইউরো, কিন্তু লিরা কোন দেশের মুদ্রার নাম। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও তো, লিরা কোন দেশের মুদ্রার নাম, লিরা কোন দেশের মুদ্রার নাম। ওকে ভাইয়া, সবাই একটু আমরা অ্যান্সারটা জানিয়ে দেই, লিরা কোন দেশের মুদ্রার নাম। ওকে, দেখো তারপরে প্রশ্ন আমরা চলে যাব 18 নম্বর প্রশ্ন। দেখো কি বলা হয়েছে ভাই, বিশ্বের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি। এই প্রশ্নটা দেয় ভাইয়া, আমি বলবো কয়বার বলবো, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কতবার ভাইয়া আমি কি বলবো, আর নিম্ন ম্যাক্সিমাম সর্বনিম্ন 30 বার আসছে। ওকে, এই প্রশ্নটা তোমাদেরও আসবে, বিশ্বের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী কে। ওকে ভাইয়া, কে হন না কে ছিলেন। ওকে, কে হন বা কে ছিলেন একই কথা। বিশ্বের সর্বপ্রথম মুসলিম কথাটা বাদ দেই, বিশ্বের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন, সবাই একটু নাম একটু কমেন্টের মাধ্যমে জানাবা ভাইয়া। দেখো, ইন্দিরা গান্ধী, সিরিয়া নাভো, বন্দনায়েক নাকি ম্যাগনা থেচার। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দেবো, 18 নম্বর অ্যান্সারটা জানিয়ে দেবো, সিরিয়া নাভো, বন্দনায়েক। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দেবো, সবাই 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 একটু জানিয়ে দেবো ভাইয়া, 18 নম্বর প্রশ্নের অ্যান্সারটা জানিয়ে দেবো, সিরিমা ভো বন্দনায়েক। সবাই একটু জানিয়ে দেই ভাইয়া। 18 নম্বর লিখেছেন আয়েশা সিদ্দিকা গ। ওকে, বিশ্বাস লিখেছেন গ, রতন লিখেছেন গ। ওকে ভাইয়া, সবাই অ্যান্সারটা রাইট। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবো কি, বন্দনায়েক। এই কথাটা মনে রাখলেই আমরা পেরে যাবো, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসে। কিন্তু তোমাদের কাছে প্রশ্ন আমার আর একটা রেখে গেলাম, বিশ্বের সর্বপ্রথম মুসলিম প্রধানমন্ত্রীকে।
ওকে, বিশ্বের সর্বপ্রথম মুসলিম প্রধানমন্ত্রী কে ছিলেন? বিশ্বের সর্বপ্রথম মুসলিম প্রধানমন্ত্রী কে ছিলেন? আমি এটাও বলে দিলাম বিশ্বের সর্বপ্রথম যে প্রধানমন্ত্রী ছিলেন সে পাকিস্তানে ছিলেন। ওকে ভাই, এখন তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, বিশ্বের সর্বপ্রথম মুসলিম প্রধানমন্ত্রী কে ছিলেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা জানলে। আচ্ছা, এই যে আচ্ছা সাজিদ খান ভাইয়া, আমি একটু সাজিদ খান গ্রুপে মেসেজ দাও ভাইয়া। দেখো, আফ্রিকার সব থেকে বড় দেশ কোনটি? এটা কিন্তু একটু প্যাচ লাগানো আছে। ওকে, আফ্রিকা মহাদেশের দেশ কয়টি? এখন মনে রাখবা, আফ্রিকা মহাদেশে সেই মহাদেশে কিন্তু ভাইয়া স্বাধীন দেশ কয়টি? 54টি। এটা মনে রাখবা, আফ্রিকা মহাদেশে স্বাধীন দেশ কয়টি? 54টি। তোমাদের এশিয়া মহাদেশে স্বাধীন দেশ কয়টি ভাইয়া? 44টি। এখন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো না, কথা বলবো হলো কি আফ্রিকা মহাদেশে স্বাধীন দেশ 54টি হোক আর 100টি হোক, এটা কোনো কথা না। বিশ্বের সর্ব স্বাধীন দেশ কয়টি? 195টি, এটা মনে রাখবো। ওকে, এখন বলা হয়েছে আফ্রিকার সব থেকে বড় দেশ কোনটি? আয়তনে, কিন্তু আয়তনে, জনসংখ্যায় বলা হয় নাই। ওকে ভাইয়া, আয়তনে দেখো, নাইজেরিয়া, আলজেরিয়া, সুদান মানে কঙ্গো। ওকে, দেখে বিশেষ করে এই প্রশ্নগুলো, এই প্রশ্ন কিন্তু আসতে পারে তোমাদের 100% কমন। ওকে, বেনজিং ভুট্টো। ওকে, রতন লেখছেন বেনজিং ভুট্টো। সবাই সবাই রতন না ভাইয়া, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ওকে ভাইয়া, দেখো তাহলে দেখো সবাই প্রশ্ন একটু অ্যান্সারটা দিয়ে দাও। বিশ্বের দেখো আফ্রিকার সব থেকে বড় দেশ কোনটি আয়তনে? ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো। আফ্রিকার কিভাবে বড় দেশ কোনটি? আফ্রিকার সব থেকে বড় দেশ কোনটি? বিশ্বের সব, এটা একটু প্রশ্ন সবাই একটু দিয়ে দেবো ভাইয়া। আফ্রিকার, এটা একটু অ্যান্সারটা দিয়ে দেবো ভাইয়া। আলজেরিয়া নাকি কোনটা? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেয়, সবাই একটু রাইট অ্যান্সারটা করে দেয় ভাইয়া। তাহলে খ নম্বর লিখেছেন আলজেরিয়া, রতন লিখেছেন খ নম্বর আলজেরিয়া। ওকে, তাহলে রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া? আলজেরিয়া। আফ্রিকার সব থেকে বড় দেশ হলো আয়তনের দেশ কোনটা? আলজেরিয়া। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে ভাই, তাহলে সবাই আমরা কি করব, এই প্রশ্নটা মুখস্থ করে নেবো। ওকে ওকে ভাইয়া, দেখো তারপরে প্রশ্ন দেখো, চলে যাই। দেখো চাঁদ, এই প্রশ্নটা কিন্তু একটু ভেজাল আছে। চাঁদের প্রথম মানুষ কবে পদার্পণ করেন? অর্থাৎ চাঁদ যে একটা কি হয়েছে ভাইয়া, উপগ্রহ। আমরা জানি চাঁদ একটা কি উপগ্রহ। এখন যদি আমি লিখতাম চাঁদ, এই চাঁদ কিন্তু আবার একটা দেশ। ওকে ভাইয়া, এই চাঁদ কিন্তু একটা দেশ, যে চাঁদের রাজধানীর নাম কিন্তু এনজামেনা বা নেজামেনা। ওকে ভাইয়া, নজামেনা বলতে পারি। বা এখন এই চারটা দেশ কিন্তু আফ্রিকা মহাদেশের একটা দেশ, সর্বনিচের দেশ। ওকে ভাইয়া, তাহলে দেখো এই চাঁদটার একটা কি, আমরা জানি পৃথিবীর উপগ্রহ, একমাত্র উপগ্রহ সেটা হলো চাঁদ। এখন এই যে চাঁদে যে মানুষ যায় সর্বপ্রথম কত সালে যায়? এই প্রশ্নটা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। ওকে, আগে ছিল সোডান, বাদ বিভক্ত হয়ে গেছে, অনেক কিছু জানো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সেজন্য। আশা করি চান্স হয়ে যাবে। দেখো তাহলে দেখো চাঁদের প্রথম মানুষ কবে পদার্পণ করেন? এই প্রশ্নটা অ্যান্সারটা একটু দিয়ে দাও সবাই। চাঁদ, এটা চাঁদ কিন্তু একটা উপগ্রহ। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো। চাঁদে কবে মানুষ পদার্পণ করেন? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো ভাইয়া। কত সালে চাঁদে সর্বপ্রথম মানুষ যায়? আমি বললাম, আমি একটা কথা মনে রাখবো, মনে করে দেবো। যে সালে চাঁদে সর্বপ্রথম মানুষ যায় সেই সালে আমাদের দেশে, বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়। ওকে ভাইয়া, সেই সালে আমাদের দেশে কি হয়? গণ অভ্যুত্থান হয়। তাহলে সবাই একটু অ্যান্সারটা দিয়ে দেবো। চাঁদে যখনই মানুষ যায় সেই সালে আমাদের দেশে কি হয়? গণ অভ্যুত্থান হয়। আমি বলে দিলাম, তাহলে সঠিক অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, সবাই অ্যান্সারটা সঠিক। আচ্ছা, রতন লিখেছেন মেবি না, আমি কথা তো বলেই দিলাম যে দেশে এই চাঁদে সর্বপ্রথম যখন মানুষ যায় তখন আমাদের দেশে কি হয়? বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়। সেই গণ অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ শামসুজ্জামান নামে একজন ব্যক্তি বা একজন টিচার, রসায়ন বিভাগের টিচার, সে মৃত্যুবরণ করেন। আর একজন মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সে হলো আসাদ। ওকে ভাইয়া, বলে দিলাম, সে আসাদ মৃত্যুবরণ করেন গণ অভ্যুত্থানে। একজন শিক্ষক মৃত্যুবরণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তার নাম ছিলেন সৈয়দ শামসুজ্জোহা। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় গেটের সামনেই সৈয়দ শামসুজ্জোহার কবর কিন্তু অবস্থিত, আসতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ওকে ভাইয়া, তাহলে চাঁদের কত সালে যায় তাহলে মনে রাখবা। তাহলে কত হবে ভাইয়া? 21 নম্বর হবে। কি কত সালে? 1969 সালে, মনে রাখবো কিন্তু। 1969 সালে চাঁদে সর্বপ্রথম মানুষ পদার্পণ করেন। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। এখন দেখেন 1972 সালে কিন্তু আমাদের সংবিধান রচনা করা হয়। আর 1965 সালে কি হয় ভাইয়া, একটু বলতে পারবেন কেউ? 1965 সালে কি চাঁদে প্রথম যায় আমাদের দেশে গণ অভ্যুত্থান হয়? 1959 সালে একটু কি হয় আমাদের, একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন? 1959 সালে, তারপর আমি বলে দিচ্ছি। ওকে, 1959 সালে কি হয় একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে ভাইয়া, তাই দেখেন IMF এর সদর দপ্তর কোথায়? ওকে, IMF এর সদর দপ্তর কোথায়? এই প্রশ্নটা কিন্তু বারবার আসা প্রশ্ন। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু প্যারিসে, নিউ ইয়র্কে, ওয়াশিংটন ডিসিতে নাকি জেনেভায়? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবেন। IMF। ওকে, IMF এর পূর্ণরূপ কি যদি জানেন তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর IMF এর সদর দপ্তর কোথায়? ওকে ভাই, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। 22 নম্বর, অতি দ্রুত আমরা জানিয়ে দেবো কমেন্টের মাধ্যমে। 22 নম্বর রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? তাহলে বলে দিলাম কি, ওয়াশিংটন ডিসি। ওকে,
প্রশ্ন মুখস্থ করে নেবেন ওয়াশিংটন ডিসিতে। তাহলে IMF এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। দেখেন অলিম্পিক গেমস কোথায় থেকে শুরু হয়? এখন দেখেন অলিম্পিক গেম, এটা কিন্তু আমরা জানি অলিম্পিক একটা কি, বাংলা বিশ্বের একটা খেলা, বিশ্বের কিন্তু একটা গেম যেখানে কিন্তু সকল দেশের কি অ্যাথলেটিকরা কি করতে পারে? অংশগ্রহণ করতে পারে, সেটা অলিম্পিক গেম বিশ্বে। যেমন বিশেষ করে আমরা জানি কিন্তু ম্যাথ অলিম্পিকের সাথে আমরা জড়িত, ম্যাথ অলিম্পিক বলি বা বিভিন্ন অলিম্পিক বলি, এটা কিন্তু আমরা জড়িত। এখন এই অলিম্পিক গেম সর্বপ্রথম কোন দেশে থেকে শুরু হয়? এখন দেখেন রোমে, গ্রিসে, ফ্রান্সে নাকি জার্মানিতে? ওকে, সবাই একটু অ্যান্সারটা দিয়ে দিবেন, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দেবেন ভাইয়া। অলিম্পিক গেম কোথায় থেকে শুরু হয়? ওকে, কোন দেশ থেকে শুরু হয়? অলিম্পিক গেম কোথায় থেকে শুরু হয় সবাই একটু জানিয়ে দিবেন ভাইয়া। অলিম্পিক গেম কোথায় থেকে শুরু হয় সর্বপ্রথম? কোথায় থেকে? রোমে, গ্রিসে নাকি ফ্রান্সে নাকি জার্মানিতে? ওকে সবাই ইন্টারন্যাশনাল, হ্যাঁ 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 রতন ভাই ঠিক বলছেন, ইন্টারন্যাশনাল ফ্যান। ওকে, সবার রাইট অ্যান্সার বলছেন, কিন্তু প্রশ্ন হলো অলিম্পিক গেম এর সূচনা হয় কোথায় থেকে? ওকে, অলিম্পিক গেম এর সূচনা হয় কোথায় থেকে? কোন শহরে সর্বপ্রথম অলিম্পিক গেম হয়? এখন রতন লিখেছেন খ নম্বর, অর্থাৎ গ্রিসে। ওকে, যে গ্রিস থেকেই কিন্তু আমাদের কি দাঘিমা রেখা বা অক্ষরেখার শুরু হয়, এটা মনে রাখবো। গ্রিসে থেকেই কিন্তু আমাদের দাঘিমা রেখা বা অক্ষরেখা কি হয়? শুরু হয়, বা আমাদের কিন্তু এই যে রেখা যেখান থেকে এই যে একটা এই গ্রিসের মান মন্দির থেকে শুরু হয়, গ্রিসের মান মন্দিরে কিন্তু 0 ডিগ্রি। ওকে ভাইয়া মনে রাখবো, বাংলাদেশের উপর দিয়ে গেছে কত? ওখান থেকে কত? 90 ডিগ্রি অক্ষাংশ। ওকে ভাইয়া, 90 ডিগ্রি কি অক্ষাংশ, যার আরেকটা কথা মনে রাখবো, চীনের বা চিলির উপর দিয়েও গেছে কিন্তু 90 ডিগ্রি অক্ষাংশ। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে, তাহলে মনে রাখবো গ্রিস থেকে সর্বপ্রথম কি হয়? অলিম্পিক শুরু হয়। চেক প্রজাতন্ত্র, দেখো চেক প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি? এটা কিন্তু আপনাদের হয়তো আনকমন হতে পারে। ওকে, চেক প্রজাতন্ত্র কিন্তু এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ভাইয়া, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন। ওকে, চেক প্রজাতন্ত্র এর প্রতিষ্ঠাতা বা এর রাজধানীর নাম কি? এটা কিন্তু জেস। ওকে ভাইয়া, দেখেন চেক প্রজাতন্ত্র একটা রাজধানী, এর রাজধানীর নামটা কি? একটু দ্রুত সবাই জানিয়ে দিবেন। ওকে ভাইয়া, দেখেন চেক প্রজাতন্ত্র এর রাজধানীর নাম কি? সবাই একটু দ্রুত জানিয়ে দেবো ভাইয়া আমরা। 24 নম্বর। ওকে, 24 নম্বর একটু জানিয়ে দেবো, 24 নম্বর একটু আমরা দ্রুত জানিয়ে দেবো। দেখো 24 নম্বর সবার রাইট অ্যান্সারটা মুখস্থ করে নিবা ভাইয়া, প্রাগ। ওকে, চেক প্রজাতন্ত্র রাজধানীর নাম কি? প্রাগ। ওকে, তাহলে মনে রাখবো কিন্তু পয়রফলা আকার গ। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, চেক প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি? প্রাগ। ওকে, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। ওকে, তাহলে 24 নম্বর কি হবে? ক নম্বর। 24 রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? ক নম্বর হবে। ওকে, দেখো আমরা 25 নম্বরে চলে যাব। দেখো 25 নম্বর বলা হয়েছে কোন দেশকে দুধের দেশ বলা হয়? ওকে, দুধের দেশ বলা হয়, কোন দেশকে দুধের দেশ বলা হয়? ওকে, এখন দেখেন এই প্রশ্নটা আপনারা সবাই ভুল করবেন, আমি জানি এই প্রশ্নটা আপনারা সবাই ভুল করবেন। অস্ট্রেলিয়াকে, নিউজিল্যান্ডকে, সুইডেনকে নাকি ফিনল্যান্ডকে? ওকে, দেখেন এই প্রশ্নটাকে আপনারা ভুল করবেন, এই প্রশ্নটা আপনারা ভুল করবেন যদি দেখেন কোন দেশকে দুধের দেশ বলা হয়। ওকে, সবাই একটু আমরা অ্যান্সারটা দিয়ে দেই ভাই। তো 25 নম্বর রাইট অ্যান্সারটা আমরা করে দেই, কোন দেশকে দুধের দেশ বলা হয়? 25 নম্বর একটু রাইট অ্যান্সারটা আমরা করে দেই, কোন দেশকে দুধের দেশ বলা হয়? ওকে ভাইয়া, কোন দেশকে দুধের দেশ বলা হয়? একটু রাইট অ্যান্সারটা আমরা করে দেই। দেখেন 25 নম্বর, 25 নম্বর কি হবে ভাইয়া? কোন দেশকে দুধের দেশ বলা হয়? একটু রাইট অ্যান্সারটা আমরা করে দেই সবাই, সবাই একটু আমরা রাইট অ্যান্সারটা করে দেই, কোন দেশকে দুধের দেশ বলা হয়? ওকে, সবার কমেন্টকে না 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 না, চেক কোনা হবে না ভাইয়া। ওকে, দেখো তাহলে দেখো এটা তুমি গুগলে দেখে দিও, চেক কোনা হবে না। এখন কোন দেশের দেখো দুধের দেশ বলা হয়? এই প্রশ্নটা অ্যান্সারটা আমরা দ্রুত দিয়ে দেবো। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইডেন নাকি ফিনল্যান্ড? ওকে, সবাই একটু দ্রুত দিয়ে দেবো। ওকে, অস্ট্রেলিয়া। দেখো ফাহমিদা ইসলাম লিখেছেন অস্ট্রেলিয়া, বিশ্বাস লিখেছেন খ নম্বর নিউজিল্যান্ড। সবার কাছে আপনি জানতে চাচ্ছি, দেখেন আপনাদের মধ্যে কিন্তু এই প্রশ্নটা নিয়ে অনেক কি দ্বিধাদ্বন্দ্ব আছে। তাহলে দেখেন আমরা কি করব, এই প্রশ্নটার অ্যান্সারটা আমরা জানতে চাচ্ছি। ওকে, সবার কাছে একটু জানতে চাচ্ছি দুধের দেশ বলা হয় কাকে? তাহলে মনে রাখবো দুধের দেশ বলা হয় কাকে ভাইয়া? নিউজিল্যান্ডকে। ওকে, রাইট অ্যান্সার যে খ লিখেছেন তার অ্যান্সারটা রাইট। তাহলে দুধের দেশ বলা হয় কাকে? নিউজিল্যান্ডকে। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে, 26 নম্বর প্রশ্ন দেখে, বিশ্বের সব থেকে বড় দ্বীপ কোনটি? বিশ্বের সব থেকে বড় দ্বীপ কিন্তু মাদাগাস্কার নাকি গ্রিনল্যান্ড নাকি নিউ গিনি নাকি ব্রিটেন? ওকে, সব থেকে দেখেন। ওকে, নিয়ামুল লিখেছেন 25 খ। ওকে, 26 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা জানিয়ে দেবো। 26 নম্বর, বিশ্বের সব থেকে বড় দ্বীপ কোনটি? মাদাগাস্কার, গ্রিনল্যান্ড, নিউ গিনি নাকি ব্রিটেন? ওকে, সবাই একটু ভেবে চিন্তা অ্যান্সারটা দেবো। দেখেন বিশ্বের সব থেকে বড় দ্বীপ, ওকে ভাইয়া, যে দ্বীপ জেলাকে বলা হয় কিন্তু ভোলা। ওকে, যে দ্বীপ জেলা কিন্তু আপনাদের ভোলা কিন্তু দ্বীপ জেলা, আবার এই ভোলা দ্বীপ জেলা কিন্তু মনে রাখবো। দেখেন এখন মাদাগাস্কার নাকি গ্রিনল্যান্ড, আমি এই দুটা বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে এই দুটার মধ্যে অ্যান্সার করেন সবাই। আচ্ছা, তামজিদ লিখেছেন ক নম্বর মাদাগাস্কার।
ওকে 25 খ নম্বর রতন লিখেছেন 25 খ। ওকে 26 নম্বর জানতে চাচ্ছি। দেখেন 26 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি। 26 বিশ্বের সব থেকে বড় দ্বীপ কোনটি? তাহলে মনে রাখবো গ্রিনল্যান্ড। ওকে বিশ্বের সব থেকে বড় দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। ওকে তাহলে বিশ্বের সব থেকে বড় দ্বীপ নিয়ামুল লিখেছেন খ নম্বর। ওকে ভাইয়া তাহলে বিশ্বের সব থেকে বড় দ্বীপ কি? গ্রিনল্যান্ড মনে রাখবো। এন্ড সর্বশেষ প্রশ্ন, সব ভালো যার শেষ ভালো যার সব ভালো তার। ওকে ভাইয়া কোন দেশকে মধ্যপ্রাচ্যের স্বর্গ বলা হয়? এখন কোন দেশকে মধ্যপ্রাচ্যের স্বর্গ বলা হয়, যদিও এই প্রশ্নটা একটু কঠিন, কিন্তু এই প্রশ্নটা কিন্তু কোন ইউনিভার্সিটির প্রশ্ন ভাইয়া? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এন্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে ভাইয়া তাহলে এই প্রশ্নটা একটু অ্যান্সারটা জানিয়ে দেবো। 27 নম্বর প্রশ্ন, কোন দেশকে মধ্যপ্রাচ্যের স্বর্গ বলা হয়? কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন। ওকে ভাইয়া দেখে সবাই একটু এই অ্যান্সারটা করবো, আমি সবার কাছে এই অ্যান্সারটা জানতে চাচ্ছি। ওকে সবাই একটু এই অ্যান্সারটা আমরা দিয়ে দেবো ভাইয়া তোমাদের কমেন্টের অপেক্ষায়। কোন দেশকে, ওকে ভাইয়া কোন দেশকে কি বলা হয় মধ্যপ্রাচ্যের স্বর্গ? মানে স্বর্গ মানে ভূমি কিন্তু, ওকে স্বর্গ মানে ভূমি, অর্থাৎ কি জান্নাত জাহান্নাম ডেভিল বা আমরা কিন্তু এটা জানি। ওকে তাহলে কোন দেশকে মধ্যপ্রাচ্যের স্বর্গ বলা হয়, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি, সবাই অ্যান্সারের অপেক্ষায়। ওকে ভাইয়া দেখেন মধ্যপ্রাচ্যের স্বর্গ বলা হয় কাকে, কোন দেশকে? ওকে খ মেবি, আচ্ছা খ মেবি, এখান থেকে এই যে ভেজাল, এটাই কিন্তু আমাদের সমস্যা, আমরা কিন্তু নির্দিষ্ট একটা নিয়ে আমরা কথা বলতে পারি না, কারণ এখান থেকে ভুল যাওয়ার সম্ভাবনা আছে। ওকে তাহলে ভাইয়া মনে রাখবো সংযুক্ত কি মধ্যপ্রাচ্যের স্বর্গ বলা হয় কাকে? তাকে নিয়াম নায়ন বিশ্বাস লিখেছেন খ নম্বর, আর হলো তানজিন লিখেছেন মেবি খ নম্বর। ওকে সবার কাছে একটু জানতে চাচ্ছি মধ্যপ্রাচ্যের স্বর্গ বলা হয় কাকে? তাহলে মনে রাখবো কি ভাইয়া সংযুক্ত আরব আমিরাতের কে বলা হয় কি? এই যে আবুধাবি রাজধানীর নাম সংযুক্ত আরব আমিরাত, একে বলা হয় কি ভাইয়া মধ্যপ্রাচ্যের কি স্বর্গ বলা হয়। আর আমি এখনো বলে যাচ্ছি আমাদের পেইড ব্যাচে কিন্তু ক্লাস পরীক্ষা পাশাপাশি কি মডেল টেস্ট সবকিছু চলমান। এখনো যারা ভর্তি হন নাই তারা দ্রুত আমাদের পেইড ব্যাচে চলে আসেন, আশা করি ওই যে কি খারাপ হবে না ভাই, উপকৃত হবেন, পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবেন। আমরা কিন্তু আপনাদের সামনে সব সময় আমাদের 24 ঘন্টা আপনাদের সামনে আমরা আপনাদের সাথে আছি। দ্রুত এখনো যারা ভর্তি হননি তারা দ্রুত আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যান। ওকে ভাইয়া সবাই দ্রুত আমরা ভর্তি করতেছি। অল্প টাকা, আমাদের তো বেশি টাকা না ভাইয়া, আমাদের বেশি টাকা দিয়ে ভর্তি হওয়ার দরকার নাই, আমাদের অল্প টাকা পেজে গ্রুপে পেজে নক করে আপনারা অতি দ্রুত ভর্তি হয়ে যান। এখনো যারা ভর্তি হন না আমাদের পেইড ব্যাচে কিন্তু ক্লাস চলমান, প্রত্যেকটা পেইড ব্যাচে 1টা থেকে 2টা করে ক্লাস হয়েছে, এখন আমাদের কিন্তু দ্বিতীয় পেইড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। ওকে আপনারা এখনো যারা ভর্তি হননি তারা দ্রুত ভর্তি হয়ে যান, আশা করি ভালো হবে। ওকে ভাইয়া ভালো থাকেন, বেস্ট অফ লাক।